প্রস্তুতি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং আমার প্রিয় দর্শক যারা আছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো যাচ্ছে। তোমরা সবাই জানো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই আছো অবশ্যই আমাদের অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো এবং তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারছো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি তোমাদের দূরে থেকেও তোমাদের অনেক কাছে থাকার জন্য ভার্চুয়াল ভাবে। তো যাই হোক, আমাদের যে ক্লাসগুলো যাচ্ছে নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি পড়াই। তো আজকে আমি পড়াচ্ছি নবম দশম শ্রেণী বাংলাদেশের দেখতেই পাচ্ছ বোর্ডে ইতিহাস এবং বিশ্ব সভ্যতা। তার মানে আমাদের আরেকটা মানবিক বিভাগে আরেকটা অংশ যেটা আমি তোমাদের পড়াচ্ছি। আমি তানিম জিহান তন্নি। তো আমি প্রথম অধ্যায় পড়াচ্ছি। আমার বোর্ড দেখে বুঝতে পারছো প্রথম অধ্যায়ের কি আলোচনা আছে। প্রথম অধ্যায়ের আলোচনা আছে হচ্ছে ইতিহাস পরিচিতি নিয়ে। ইতিহাস কেন জানতে হয়, ইতিহাস কেন প্রয়োজন, ইতিহাস পরিচয়টা মানে ইতিহাসের জন্মটা আসলে কিভাবে হলো, এই ক্লাসগুলো আমি নিয়েছি তোমাদের। আমি একটু আলোচনা করে দিলাম এবং আমি এটাও নিয়েছি যে ইতিহাসের ক্ষেত্রে সাধারণত আমরা কোন উপাদানগুলোকে ইতিহাসের বিষয়বস্তু বলে থাকি বা ইতিহাসের উপাদান হিসেবে গণ্য হয়, এটা আমি আলোচনা করেছি। তো এখানে একজনের ছবি আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। তিনি হচ্ছেন হেরোডোটাস। প্রশ্ন করছি তিনি কে? এখন যদি উত্তর দিতে পারে আমার প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই দিতে পারবে, নিশ্চয়ই খাতায় তোমরা লিখেও ফেলেছো। তিনি হচ্ছেন ইতিহাসের জনক এবং তিনি সর্বপ্রথম মানে গবেষণা মানে ইতিহাসে একটা গবেষণা ধর্মী বিষয়, এটা তিনি প্রথম মানে উপস্থাপন করেন বা প্রথম মানে তার মাধ্যমে আসলে বিষয়টা প্রকাশিত হয়। এই জন্য হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তো একটু ছোট্ট করে আলোচনা করে দিলাম এবং ইতিহাসের উপাদানের মধ্যে কিছু লিখিত উপাদান ছিল, কিছু অলিখিত উপাদান ছিল। তো লিখিত উপাদানগুলো যে বিষয়গুলো বলা হচ্ছে, লিখিত উপাদানে সাধারণত দেখা যায় যে আমাদের ইতিহাস, আমাদের সাহিত্যকর্ম, আমাদের বিভিন্ন যে বিবরণী আছে, দলিল পত্র আছে, লেখনী আছে, মানে বিভিন্ন পরিদর্শক বা পরিব্রাজক যখন আমাদের এখানে এসেছিলেন তারা বিভিন্নভাবে ইতিহাসকে লেখার চেষ্টা করেছে সেই অঞ্চলে। তো এগুলো হচ্ছে লিখিত উপাদানের মধ্যে পড়ে। আর অলিখিত উপাদানের মধ্যে যেমন আমাদের অনেক প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন এখানে চলে আসে, ভূগর্ভস্থ, যেমন আমরা ওয়ারি বটেশ্বরের নাম জানি, এখানে দেখতেই পাচ্ছ আমাদের মহাস্থানগড় লিখিত উপাদানের অলিখিত উপাদানের মধ্যে পড়ছে। এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের একটা বগুড়া শহরে অবস্থিত, বগুড়া জেলায় অবস্থিত। এখানে দেখতে পাচ্ছ তোমরা মুদ্রাটা একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করছে সেই সময়কার। তো এরকম আরো অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে যেগুলোর মধ্য দিয়ে ইতিহাসের অলিখিত উপাদানগুলোর বৈশিষ্ট্যটা ফুটে ওঠে। তো আজকে আমি আলোচনা করব, বোর্ডে দেখতে পাচ্ছ ইতিহাসের প্রকারভেদ। প্রকারভেদ বলতেই যেটা বুঝি যে নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়ায় ভাগ করা হয়েছে ইতিহাসকে। সেই ক্রাইটেরিয়াটা আজকে জানবো, ইতিহাসের বিষয়বস্তু জানবো, ইতিহাসের স্বরূপ জানবো। আমি একে একে একটু আলোচনা করছি। বইটা খুলতে হবে এবং প্রথমেই আলোচনা করবো ইতিহাসের প্রকারভেদ, যেটা পৃষ্ঠা লিখে দিচ্ছি এখানে, কোন পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। আমি 4 নম্বর পৃষ্ঠা পড়াচ্ছি এখন। নিশ্চয়ই তোমরা বইটা খুলেছো এবং আমার সাথে যুক্ত আছো। প্রকার ভেদে যে বিষয়টা বলছে যে যত মানব সভ্যতার অগ্রগতি হচ্ছে, মানুষ যত এগিয়ে যাচ্ছে সামনের দিকে নিত্য নতুন আবিষ্কারের মধ্য দিয়ে, অজানাকে জানার মধ্য দিয়ে, তো দেখা যাচ্ছে যে সেই অগ্রগতির সাথে সাথে ইতিহাসটাও রচিত হচ্ছে নতুন ভাবে। যেটা গতকাল সেটাই হয়তো আজ ইতিহাস হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অগ্রগতির একটা ফল। তো এই সম্প্রসারিত বিষয়টা, যেটা অগ্রগতি মানে বেগবান ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গার মানুষ, মানে মানব সভ্যতা, এইটাই হচ্ছে ইতিহাসের ব্যাপ্তি বা পরিসর। তো এখানে যে বিষয়টা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে মানুষ যে মানে বিষয়বস্তু, ইতিহাসের বিষয়বস্তুগুলোর মধ্যে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা মানুষের গুণাবলীগুলো বা মানুষের বিভিন্ন প্রেক্ষাপটে যে মানুষের ভূমিকা, এটা একটা গুরুত্ব পায়। সমাজ কাঠামোটা কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এক একটা জায়গায়, সব জায়গায় সমাজ কাঠামোটা একরকম না, তাহলে সেটাও ইতিহাসের একটা অংশ হিসেবে আসছে।
সভ্যতা, অবশ্যই সভ্যতা, কারণ প্রত্যেকটা সভ্যতাই মানুষ নতুন কিছু জন্ম দিয়েছে পরবর্তী প্রজন্মের জন্য। যদি আমরা ওয়ারী বটেশ্বরের কথা বলি, আমরা ওয়ারী বটেশ্বরের সভ্যতা যেটা পেয়েছি সেটা একটা নগর পরিকল্পনার উদাহরণ দেয়, পরিকল্পিত একটা নগর। আমরা যদি সিন্ধু সভ্যতার কথা বলি, সেটা একটা আধুনিক নগরায়নের পরিকল্পনা সেই সময় প্রতিষ্ঠিত ছিল, যেটা আজকে প্রতীয়মান হচ্ছে বা প্রতিষ্ঠিত হচ্ছে। তো এইভাবে সভ্যতাগুলো ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে জীবনধারা, মানব সমাজের জীবনধারা, মানুষের জীবনধারা, এই জিনিসগুলো আসলে পরস্পর সম্পর্কযুক্ত, সম্পৃক্ত, একটার সাথে আরেকটা যুক্ত এবং পরিপূরক। অবশ্যই একটা ছাড়া আরেকটা অর্থহীন, একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। তো প্রকারভেদের মধ্যে দুইটা বিষয় আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাস একভাবে ব্যাখ্যা করা হচ্ছে, ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। এখানে যদি আমি একটু আলোচনা করি যে এইখানে আসলে স্থান পাচ্ছে তিনটা অংশ কি একটু আন্ডারলাইন করে ফেলবে বইতে। অবশ্যই স্থানীয়ভাবে একটা অংশ স্থান পাচ্ছে, জাতীয়ভাবে স্থান পাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে স্থান পাচ্ছে। তার মানে যখন আমি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসটাকে রচনা করতে চাচ্ছি, তাহলে আমার তিনটা বিষয় এখানে উঠে আসছে। যেমন এখানে আমরা যে মহাস্থানগড় দেখছি, এটা আমাদের হচ্ছে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে আমাদের হচ্ছে একটি ইতিহাস আমাদের বাংলাদেশে। আবার ঠিক একইভাবে যখন ইতিহাসগুলো বহির্বিশ্ব কেন্দ্রিক একটা ইতিহাস চলে আসে, তখন সেটা আন্তর্জাতিক পর্যায়ের একটা ইতিহাস রচনা করা হয়। এবং বলা হচ্ছে এই তিন ভাগের মধ্য দিয়ে আসলে মানে আঞ্চলিক ইতিহাসগুলো বা স্থানীয় ইতিহাসগুলো, জাতীয় ইতিহাসগুলো এবং আন্তর্জাতিক ইতিহাসগুলো বিকশিত হচ্ছে বা মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে। আর 2 নাম্বার প্রকারভেদ হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। বিষয়বস্তুটা কেন ইম্পর্টেন্ট? কারণ একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা অঞ্চলের মানুষ তার আলাদা আলাদা বৈশিষ্ট্যে তারা প্রকাশিত হয়। তাদের ওই আলাদা বৈশিষ্ট্যের কারণেই তারা অন্য মানুষের কাছে বিশেষায়িত হয়ে আছে। তো সেই বিষয়টা এখানে বলা হচ্ছে যে কোনো বিশেষ বিষয়ের উপর যদি ভিত্তি করে বা কোনো বিশেষ বিষয়ের উপর স্তম্ভটা দাঁড়িয়ে যখন কোনো ইতিহাসটা রচনা করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। তাহলে আমি একটা সংজ্ঞা বলে ফেলেছি, বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে। যদি আরেকটা প্রশ্ন বলি, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। উত্তরটা কি হবে আমি বলে দিচ্ছি, আমার সাথে সাথে রিপিট করবে তোমরা। একটা হবে হচ্ছে স্থানীয় পর্যায়ের ইতিহাস, জাতীয় পর্যায়ের ইতিহাস, আন্তর্জাতিক পর্যায়ের ইতিহাস। আমি বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে সেটা বলে ফেলেছি। আচ্ছা, এখন যেটা বলা হচ্ছে, এই ইতিহাসের বিষয়টা মানে পরিসরটা অনেক ব্যাপক। কেন ব্যাপক বলা হচ্ছে? এটাকে আবার 5 ভাগে ভাগ করা হচ্ছে। যেমন রাজনৈতিক ইতিহাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা সভ্যতার একটা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, যেটা এখনো বর্তমান। সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস এবং সাম্প্রতিক ইতিহাস। সাম্প্রতিক ইতিহাসের সংজ্ঞাটা আমরা পড়েছিলাম, যেটা সমসাময়িক কালে চলমান আছে, সেটাকে সাম্প্রতিক ইতিহাস বলে। আচ্ছা, এই 5টা ভাগেরও আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে এগুলোকে বিশ্লেষণ করা হয়েছে বলে এগুলোকে আলাদা আলাদা বলা হচ্ছে। আমি আবার একটু রিপিট করব। তাহলে আমরা বিষয়বস্তুগত ইতিহাস বলেছি কয়টা? 5টা। প্রথমে বলেছি রাজনৈতিক ইতিহাস, 2 নাম্বার বলেছি সামাজিক ইতিহাস, 3 বলেছি অর্থনৈতিক, 4 সাংস্কৃতিক এবং 5 বলেছি সাম্প্রতিক ইতিহাস। নিশ্চয়ই আমার মুখস্থ হয়ে গেছে আমার প্রিয় শিক্ষার্থীদের। এখন আমি চলে আসবো 2 নাম্বার পয়েন্টে, ইতিহাসের বিষয়বস্তু। মানে একটা ইতিহাস রচনা করার জন্য কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়, সেটাই হচ্ছে বিষয়বস্তু। তো এখানে যে বিষয়টা গুরুত্ব পাচ্ছে, অবশ্যই মানব সভ্যতা এবং সভ্যতার যে ধারাবাহিক পরিবর্তন হচ্ছে, সেখানে প্রমাণ এবং যখন দলিল থাকে, সেটাই হচ্ছে ইতিহাস হিসেবে রচিত হয়। কারণ মৌখিক কথার ভিত্তিতে কোনো ইতিহাস রচিত হচ্ছে না, যেটার একটা মানে দলিল পাওয়া যায় বা প্রমাণ পাওয়া যায়, কোনো প্রত্ন নিদর্শন পাওয়া যায়। মানে একটা সহজ কথা হচ্ছে একটা উদাহরণ পাওয়া যায় সেই সময়কার, সেটাই হচ্ছে ইতিহাস হিসেবে পরবর্তীতে রচনা করা হয় বা পরবর্তীতে মানুষের মধ্যে বেঁচে থাকে। তো এখানে একটা সংজ্ঞা আমরা শিখবো, ভিকো। তিনি কি বলছেন বিষয়বস্তু নিয়ে? মানব সভ্যতা এবং স্থানীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। আমি আবারও রিপিট করছি, ভিকো বলছেন মানব সভ্যতা এবং মানবীয় প্রতিষ্ঠানগুলোর উৎপত্তি এবং বিকাশ, এটার যে বিষয়টা, সেটাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। তাহলে ইতিহাস গড়ে উঠছে সেই সময়ের, যে সময়কার কথা বলা হচ্ছে, সেই সময়ের মানুষের
সমাজ ব্যবস্থাটাকে অনেক গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, সেই সাথে মানব সভ্যতার উন্নতি এবং অগ্রগতিকে একটা গুরুত্ব দিয়ে ইতিহাসটা রচনা করা হচ্ছে। যেমন এখানে অন্তর্ভুক্ত আছে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের দর্শন, স্থাপত্য, রাজনীতি, অনেকগুলো বিষয় যুক্ত আছে, ধর্ম, যুদ্ধ, অনেকগুলো বিষয় এখানে যুক্ত আছে যেগুলো আমাদের বিষয়বস্তু হিসেবে পরিগণিত হচ্ছে। তাহলে এগুলোর উপর ভিত্তি করেই একটি সময়ের, একটি সভ্যতার, একটি জাতির ইতিহাস রচিত হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার প্রিয় শিক্ষার্থীরা, এবং চেষ্টা করবে বইটা খুলে ক্লাসগুলো করার জন্য। বারবার এই বিষয়টা আমি রিপিট করি যে বই ছাড়া আসলে আমরা অসম্পূর্ণ। বইটা খুলে করলে তোমার অনেক সমস্যার সমাধান খুব সহজেই হবে। আমি 3 নম্বর পয়েন্টে চলে আসছি, ইতিহাসের স্বরূপ। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে স্বরূপ, যদি শব্দটার অর্থ আমরা জানতে চাই, স্বরূপ মানে কি? স্বরূপ মানে হচ্ছে চেহারা, যদি সহজ কথায় বলি। মানে একটা বিষয়কে তুমি কিভাবে চিনবে, জানবে, সেটাই হচ্ছে স্বরূপ। তার বৈশিষ্ট্য যেটা ফুটে উঠছে সেটাই স্বরূপ। তার মানে অনেকগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা একটা ইতিহাসকে জানতে পারি, চিনতে পারি এবং বোঝার চেষ্টা করি। তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি। প্রথমত যে বৈশিষ্ট্যটা বলছে সেটা হচ্ছে সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য। তার মানে একটা ইতিহাস কখন দাঁড়িয়ে থাকে? যখন তার একটা ভিত থাকে। সে ভিতটা কেমন হবে? মজবুত হতে হবে। আর মজবুত হওয়ার জন্য সত্যনিষ্ঠ তথ্যের অনেক প্রয়োজন হয়। নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। অনেকগুলো শব্দ এখানে বলা আছে আলাদা আলাদা করে। একটা বলা হচ্ছে মানব সমাজ, ইতিহাসে আমরা কোন বিষয়গুলো আলোচনা করব? মানব সমাজ নিয়ে আলোচনা করব। এবং সভ্যতার অগ্রগতি, সভ্যতা যে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, এই যে তথ্য প্রযুক্তি, আমরা যে মানে ভার্চুয়াল জগতে আছি, কিন্তু প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে এই জগৎটা আপডেট হচ্ছে, এটাই হচ্ছে অগ্রগতি। তো এই অগ্রগতির একটা ধারাবাহিক প্রসেস থাকে, ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি হতে হবে এবং তথ্য নির্ভর হতে হবে অবশ্যই। এই বিবরণগুলো ইতিহাসের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। 3 নম্বর বৈশিষ্ট্যটা বলছে ইতিহাস হচ্ছে গতিশীল, বহমান। ইতিহাস থেমে থাকে না। একটা ইতিহাস রচনা হয়েছে তার মানে সেই জায়গাটাই শেষ তা না, আবার নতুন ইতিহাসের জন্ম হয়। সেটা তো বেঁচেই থাকে মানুষের মধ্যে, আরো নতুন ইতিহাসের জন্ম হয়। সেই জন্য বলা হচ্ছে ইতিহাস তাহলে গতিশীল এবং বহমান, এবং যার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এবং এই সময়গুলোতে যে ইতিহাসগুলো রচিত হয়েছে, এগুলোকে যদি আমি সন দিয়ে, তারিখ দিয়ে, নির্দিষ্ট সময় দিয়ে ভাগ করার চেষ্টা করি, তাহলে সেটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরেও সেই সময়ের একটা সমাজতত্ত্ববিদরা সেই সময়ের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এটাই হচ্ছে সত্যনিষ্ঠ তথ্য নির্ভর ইতিহাস। এই জন্য এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। আর সর্বশেষ যে বৈশিষ্ট্যটা বলছে সেটা হচ্ছে সঠিক বিবরণী। বারবার এই কথাটা বলা হচ্ছে, একটা ইতিহাসের সঠিক তথ্য, একটা ইতিহাসের সঠিক বৈশিষ্ট্য, একটা ইতিহাসের সঠিক মর্মকথা পরবর্তী প্রজন্মের কাছে যখন পৌঁছাবে, এবং তখন এই প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের কাছে সেই ইতিহাসটাকে বয়ে নিয়ে যাবে, যদি সেটা সত্য নির্ভর, তথ্য নির্ভর এবং বলিষ্ঠ ইতিহাস হয়। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ইতিহাসের ঘটনাগুলো যখন নিরপেক্ষ অবস্থায় থাকে না, মানে নিরপেক্ষ বর্ণনা যখন করা সম্ভব হয় না, তখন সেটাকে আসলে সঠিক ইতিহাস বলা যাচ্ছে না। তার মানে আমি যখন একটা ইতিহাস বলছি, ইতিহাস রচনা হচ্ছে, ইতিহাস সৃষ্টি হচ্ছে, সেটার মধ্যে নিরপেক্ষতা থাকতে হবে। মানে দল মত নির্বিশেষে সমস্ত মানুষকেই সেই ইতিহাসটাকে মেনে নিতে হবে। যেমন আমাদের মুক্তিযুদ্ধ, যেমন আমাদের ভাষা আন্দোলন, এই ইতিহাসগুলোকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। আমাদের শহীদদের যে আত্মত্যাগ, ভাষা শহীদদের যে আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। তো যাই হোক, আজকে ছোট্ট একটা আলোচনা করলাম। আমি 3টা বিষয় রিপিট করে দিচ্ছি: ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের স্বরূপ। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আলোচনা করেছি 4 পৃষ্ঠা এবং 5 পৃষ্ঠা।
তোমরা নিশ্চয়ই আমার সাথে যুক্ত ছিলে, বইয়ের মাধ্যমে যুক্ত ছিলে। আমার ক্লাসটা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো, করতে পেরেছো, প্রত্যাশা করব আগামীতেও পারবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমরা ফেব্রুয়ারি মাসে আছি, আমরা ভাষার মাসে আছি, মানে আমাদের ভাষা আন্দোলনের মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। এটা যেন আমরা ভুলে না যাই, শুধু ফেব্রুয়ারি আসলেই যেন আমাদের ভাষার প্রতি মমত্ববোধ বেড়ে না যায়। এই মমত্ববোধ যেন আমরা সারা জীবন লালন করতে পারি। আমার প্রিয় শিক্ষার্থীরা সেভাবেই তাদের জীবনকে প্রতিষ্ঠিত করবে এবং তারা তাদের সামনের দিকে এগিয়ে যাবে। তারাই হচ্ছে আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ কর্ণধার, তারাই আমাদের রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাসকে তারাই সমৃদ্ধ করবে। তাদের বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ব দরবার জানবে আমার ভাষা আন্দোলন, আমার মুক্তিযুদ্ধ, আমার ইতিহাস সম্পর্কে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। সৃষ্টি একাডেমিক স্কুলের যে ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস, এটা সবাই সাবস্ক্রাইব করে ফেলবে এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সৃষ্টি একাডেমিক স্কুল ফেসবুক পেজ, এটাও তোমরা যুক্ত থাকবে, কারণ প্রতিদিন এটার ভিতরেও তোমার নতুনত্ব আসছে, লাইভ আসছে। তোমরা চেষ্টা করবে আমাদের জুম ক্লাসগুলোর সাথে যুক্ত থাকতে। তো সার্বিকভাবে ভার্চুয়াল প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে নিজেদেরকে সমৃদ্ধ করবে, আমাদেরকে সমৃদ্ধ করবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।